এই সংগ্রামে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলি, এই যে আমাদের সংগ্রাম, এটা কালকে ইউনূস ইটালি আসবে শুধু এই জন্য না। আজকে মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে পারে না, ৭১-এ মুক্তিযুদ্ধের বিরোধী যারা, রাজাকার যারা, আল শামস যারা, আল বদর যারা আজকে পর্যন্ত বাংলাদেশকে তারা অন করে না, সেই সমস্ত লোকেরা আজকে বাংলাদেশে কথা বলে এবং বাংলাদেশ পরিচালনার স্বপ্ন দেখে এবং বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালিত করছে। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ আজকে 18 কোটি মানুষ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা জনপদে মানুষের এই ইউনূস গংদের সাথে সংশ্লিষ্ট। এই যে ৭১-এর যারা রাজাকার ছিল তারা আজকের এই ২৪-২৫ আইসার নতুন পরিচয়, এটা হলো এনসিপি। আরেকটা পরিচয় যারা আল শামস ছিল তাদের নতুন পরিচয় হলো আপনার এবি পার্টি। এরকম জামাতের বি টিম, সি টিম এবং ছাত্র শিবির এবং ট্রেনিং প্রাপ্ত এই সমস্ত ছেলেপেলেরা আইসা যারা আজকে ভিন্ন নামে পরিচয় দিয়ে সারা পৃথিবীর, আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, আমাদের যে পদক্ষেপ আজকে এখানে দল বলতে কোনো কথা না, সকল প্রবাসীরা আজকে ঐক্যবদ্ধ করা, কালো পতাকা প্রদর্শন, মানে যা করণীয় আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এবং এটা দল মতের বাইরে গিয়ে সকল প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে। সকল প্রবাসীদের মধ্যে, কারণ আপনারা জানেন বাংলাদেশে যেমন আমরা ইতালিতে থাকি, ইতালির রোমে এবং ইতালির বিভিন্ন শহর থেকে মানুষ সমবেত হবে। এইখানে যেটা সবচেয়ে বড় বিষয় যে ৬৪টা জেলার মানুষ কিন্তু এই প্রবাসে বাস করে, কম বেশি বাংলাদেশের প্রতিটা জনপদের প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে, আমরা প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত, আতঙ্কগ্রস্ত, দেশে যেতে পারছি না, আমাদের ফ্যামিলি দেশে নিরাপদ নাই, আমাদের আত্মীয় স্বজন নিরাপদ নাই, রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকল কিছু একেবারে ধ্বংসের মুখে। অতএব আমরা যেটা চাই, সমস্ত পৃথিবীতে মানুষকে, মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মধ্যে এটা তুলে ধরাই যে এই যে ভদ্রলোক যাকে ওইখানে বিদেশিরা সমর্থন দিয়ে তাকে বসানো হয়েছে, এই বাংলাদেশকে একটি কলোনিয়াল রাষ্ট্র, পুনরায় বাংলাদেশকে একটি কলোনি বানানোর জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে একান্তভাবে তার ব্যক্তিগত এবং তার নিজস্ব সার্কেল, যে সমস্ত বিদেশি দালালরা, এখানে সিআইএ এর দালাল, আপনার খলিলুর রহমান জানেন সে দেশের কেউ না, আলী রিয়াজ বাংলাদেশের কেউ না, এই মজুমদার কেউ না, আদিলুর রহমান, এইটা আমরা মেনে নিতে পারি না, এটা আমরা মেনে নেব না এবং এই স্বপ্ন তার জীবনে কোনদিন বাস্তবায়িত হবে না। তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ টেলিফোন, তার নিজস্ব প্রতিষ্ঠান, সে আদম ব্যবসার লাইসেন্স সহ এমন কোন বিষয় আছে যেটা সে করে না, সে সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থে এই রাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে এবং তার নিজের স্বার্থে প্রতিশোধ পরায়ণ হইয়া আজকে আওয়ামী লীগের বাংলাদেশের সাধারণ, তার এই যে শান্তির নামে অশান্তির নোবেল যে তাকে দেওয়া হয়েছে, সে যে একটা অশান্তির দূত, এটা সারা বিশ্বকে জানান দেওয়া হলো আমাদের মূল উদ্দেশ্য। এটাকে ভাবা যায় একটা দেশের প্রধান কোনোদিন ব্যাপারে লাইসেন্স করে? ন্যূনতম লজ্জাবোধ থাকলে, কেন বললাম ব্যবসা খারাপ তা বলিনি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, আপনি যে দেশে বাস করেন, যে রাষ্ট্রে বাস করেন, যে সমাজে বাস করেন, সেটা তো মিনিমাম আপনাকে ধারণ করতে হবে, তাই না? এইখানে আদম ব্যাপারী মানে টাউট বাটবা, আর ইউনূস তো তাই, ইউনূস তো আসলেই তাই। সুতরাং যে কোনো মুহূর্তে ইতালিতে যে কোনো পরিস্থিতির মুখোমুখি তিনি হবে। বর্তমান যে পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়াইছে, এটা দেশ একটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটা দেশ রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের যে সংবিধান সহ বাংলাদেশের একটা রাষ্ট্রের যে মৌলিক বিষয়গুলি, সেইগুলি প্রতিষ্ঠা রক্ষার সংগ্রাম এটা। এই সংগ্রামে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলি, এই যে আমাদের সংগ্রাম, এটা কালকে ইউনূস ইটালি আসবে শুধু এই জন্য না, এই যে তাদের যে গং, এই যে গোষ্ঠী, এই যে অপশক্তি, আজকে না তো আগামী দিনে যতদিন বেঁচে থাকি পৃথিবীর কোন জায়গা তাদের জন্য নিরাপদ রাখবো না। পৃথিবীর যেখানে যাবে, যেদিন যাবে, তাদেরকে সেখানেই প্রতিহত করা হবে এবং তাদের এই বাংলাদেশের মাটিতে তারা আজকে যেগুলি করছে, যেগুলি তারা করতেছে, এই মব কালচারের নামে বলে কি কত বড় অসভ্য কইস্তা ডাস্টবিন, ওরা একটা বাস্টার্ড, সে বলে কি যে প্রেসার গ্রুপ, মানুষের বাড়িতে গিয়ে হত্যা খুন খারাপ গিয়ে সে বলে প্রেসার গ্রুপ। এরপরে টাকা পয়সা লুটপাট, এটি তো কোনো বিষয় না, এটি তো কোনো কথা বলার মতো না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি হুমকির মুখে, এটা বিদেশিদের কলোনি বানানোর একটা পায়তারা করা হচ্ছে। এইটা সম্পূর্ণ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা পদক্ষেপ এবং মুক্তিযুদ্ধের রক্তের সাথে বেইমানি,
কারণ সে রাষ্ট্রবিরোধী লোক, সে মুক্তিযুদ্ধ বিরোধী লোক, ধর্ম বিরোধী লোক, সে শুধু তার নিজের ব্যবসা বাণিজ্য, নিজের ব্যক্তিগত লোভ লালসা থেকে এবং প্রতিশোধ পরায়ণে এই কাজগুলি করতেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেখানে পারি, যেভাবে পারি, তাকে সর্বোচ্চ প্রতিহত করা হবে। এবং ফরিদ ভাই এবং ভন ভাই, আপনাদের দুইজনের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে আমার বিদায় নিতে হচ্ছে। আমাদের কর্মসূচি আছে, আমরা বেরোচ্ছি এখন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া রাখবেন। মানে দ্বৈত চরিত্রটা কিভাবে, একদিকে তারা পিয়ার পদ্ধতির জন্য রাজপথে নেমে গেছে, বিএনপি কে প্রেসারে রাখতেছে, আরেকদিকে বলতে জুলাই সনদ কার্যকর করো, আরেকদিকে বলতেছে আমরা 300 আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলছি। তাইলে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হবে, তাহলে 300 আসনে চূড়ান্ত করে আবার প্রার্থী নিয়ে মাঠে কেন প্রচারণা করছে? নানা রকম ক্যারেক্টার জামাতের এই তৎপরতাটাকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন সূত্র বলছে তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে আবারও। আসলে এরা নির্বাচন করলে এরা তো চাকরি চলে যাবে, এরা তো জানে এটা তো এদের চাকরি। আর আপনি যেটা বললেন যে জামাতের সমমনা, একটাও জামাতের সমমনা না। চরমনায়ের পীর সারা জীবন জামাতের বিরোধিতা করেছে, সারাটা জীবন, আমরা সবাই জানি। এরা এরকম মিথ্যাবাদী, এরা নিজেরা একবার বললো হাত পাখায় ভোট দিলে নবী ভোট পাবে, আল্লাহ ভোট পাবে, ইসলামে ভোট পাবে। পরে আমার যখন সাংবাদিকেরা ধরলো, এই যে আমাদের ভাইয়ের মতো সাংবাদিক, আপনার মতো সাংবাদিকেরা যখন তাকে ছাই দিয়ে ধরলো, ধরো আপনি এটা কেন বলেন? আমি তো এটা বলি নাই। এরা এলো এরকম মিথ্যাবাদী। এরা সমমনা কিভাবে হয়? এরা জামাতকে বলেছিল, হে আল্লাহ, জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। আজকে জামাতের কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করে দিচ্ছে সারা দেশে পিয়ারের ব্যাপারে। এরা সমমনা নয়, এরা হচ্ছে কিছু লুটপাট করে খাওয়া বদমাইশ কিছু ধর্মের নামে ব্যবসায়ী, যারা ধর্মজীবী, মানে ওই পেশাদারও দুর্নাম হয় এতে। ধর্মজীবী যারা, তারা কিছু লোক একসাথে হয়েছে। এরা জানে জীবনও ভোট পাবে না। চরমনায়ের পীর যেখানে যায় 1 লাখ লোক আসে তার মিছিলে, যেখানে যায় 1 লাখ লোক, এর বেশি হয় না, কম হয় না। তার মানে কি ওই 1 লাখ লোক তার সারা দেশে আছে, ওইগুলো চেলা পেলা আন্ডা বাচ্চারা যায়। জামাতেরও সেম কেস। জামাতের আপনি জনসভা করতে দেখেন কোনোদিন? জামাতের যে এলাকা ঘাটি বলা হয় চিটাগাং, জামাতের ঘাটি বলা হয় রাজশাহী, জামাতের ঘাটি বলা হয় আরো কয়েক জায়গা আছে শুনি, ও জনসভা করতে দেখি না কেন ভাই? আমি কমিউনিস্ট পার্টি কোনো দলই না, আমি তো আর সারাদিনই সমালোচনা করি। এরা 10 জনের দল, 20 জনের দল, 30 জন, 50 জন বড় জোর একসাথে। তারপরেও তারা কিন্তু জনসভা করে, তারা কিন্তু ইলেকশনে পিয়ার পদ্ধতি চায় না। কিন্তু এরা এত বড় দল, এত ব্যাংক, তাদের এত লোক, তাদের নাকি লোক ডাক দিলেই তাদের 12 লাখ লোক হয়, 20 লাখ লোক হয়। আলাজারে নাকি সালাজারি একটা আছে, তিনি তো বলছেন তার জনতা, তার ওইখানে নাকি 30 লাখ লোক হয়, অথচ ওই জেলাতে লোক হলো 12 লাখ, তার এলাকায় নাকি 30 লাখ লোক হয়েছে। তো এই যে এদের আজগুবির দাবি, এরা জানে আদতে এরা ভোট পাবে না, তাই কখনো পিয়ার, কখনো ফিয়ার, এক এক সময় এক এক নামে। আসলে পাকিস্তান রিটার্ন তো বলতে পারে না, তাই পিয়ার নামটা তাদের খুব ভালো লাগে, কারণ পিয়ারের সাথে পাকিস্তান রিটার্নের একটা গন্ধ পাওয়া যায়, এদের খুব জোশ লাগে। যাই হোক, তো এরা নির্বাচন অবশ্যই বানচালের চেষ্টা করবে। নির্বাচন বানচালের চেষ্টা করার জন্য কখনো সমতলে আগুন লাগায়, কখনো সমতলে গন্ডগোল লাগায়, কখনো পাহাড়ে আগুন জ্বালায়, এটা তাদের কাজ। তার জন্যই তারা যে কোনো কিছুই ঘটাবে, কয়েকদিন পরে দেখবেন যুদ্ধের দামামা বাজাবে। এই জন্যই তারা ঘোষণা করেছে তাদের 50 লক্ষ জেহাদি রেডি, আবার তলে তলে ভারতকে আবার ইলিশও পাঠায়। মানে এদের আপনি কিভাবে বুঝবেন? এদেরকে যদি শুনেন, বিএনপি ঘোষণা দিতে বাংলাদেশ আওয়ামী লীগ 560টা মসজিদ বানিয়েছে, একটা মন্দির বানায় নাই। বিএনপি ক্ষমতায় আসলে মন্দির বানিয়ে দিবে, হিন্দুদের, এটা বলেছে বিএনপি নেতা। হ্যাঁ, ভালো কথা, আমরা ওয়েলকাম জানাই। তো দেখবেন এরপরে জামাত ঘোষণা দিবে এদের ক্ষমতায় আনো, তোমাদের ঘরে ঘরে মূর্তিও বানাই দিব। এদের কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? এরা বলতে তো বাদ বলতে তো কোনো সমস্যা নাই, ট্যাক্স লাগে না। এই যে এখানে কথা বলতেছে, এখানে একটা বাইন্ডিংস আছে, আপনি এডিটর, ওদের তো কথা কোনো ট্যাক্স নাই, ট্যাক্স লাগে না, তাই ইচ্ছা তাই বলে। এরা যে কোনো সময় নির্বাচন বানচাল করবে, কারণ নির্বাচনটা হয়ে গেলেই ডক্টর ইউনূস আদম ব্যাপারী সাহেব বেকার হয়ে যাবে, তাকে আদম ব্যাপারী গিরি করে খাইতে হবে, চরমনায় পীরকে পীরগিরি করে খাইতে হবে, জামালকে ইসলামী ব্যাংকের চাকরি দিয়ে খাইতে হবে, এছাড়া তাদের কোনো উপায় নাই। ওই যে ব্যবস্থা আগেই করে রাখছে, তারা বাংলাদেশকে জাকাতিস্তান বানাবে, তাদের ওই জাকাতে চলতে হবে। সুতরাং তারা নির্বাচন যাতে না হয় এর জন্য যা যা করার তা করবে। কিন্তু বাংলাদেশের জনগণ এবার বুঝে ফেলেছে, ওই যে আমাদের 2 জন বক্তাই বলে গেছেন যে সাধারণ মানুষ এবার ক্ষুব্ধ, কারণ তারা যন্ত্রণায় তারা কাতরাচ্ছে, লুটপাটে, খুনে, ধর্ষণে, চাঁদাবাজিতে। আজকে আশ্চর্যের ব্যাপার, বিএনপির নেতার বউ চাঁদা দিছে, আজকে পত্রিকায় আসছে বিএনপির নেতার বউয়ের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। তাহলে বিএনপির একটা বর্ষিয়ান নেতা, প্রখ্যাত নেতার বউ পোলাপানকে যদি চাঁদা দিয়ে চলতে হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের কাছে চাঁদা নেয়, এটা কিভাবে মিথ্যা হয়? এরা কি করে নাই বলেন? এরা নির্বাচন বানচালের জন্য, জামাত কোনোদিনই নির্বাচনে আসবে না। এরা জানে নির্বাচনে আসলে এরা গোহারা হারবে,
আর যদি কোনোভাবে আওয়ামী লীগ ঢুকতে পারে, মনে করেন কোনোভাবে আওয়ামী লীগ নৌকা মার্কানে একটু তো কথাই না, জামানত বাজপ্ত হয়ে যাবে সবার। যদি আওয়ামী লীগ স্বতন্ত্র ইলেকশন করতে পারে, এরা তো জানে এরা বেকার না, বেগার হয়ে যাইতে পারে। এই ভয়ে তারা নির্বাচনকে বানচাল করার জন্য দুয়া কালাম কত কথাই বলতেছে। জামাতের এক নেতা বলছে, আগে বলতো নীতি মার্কায় ভোট না দিলে আপনি কাফের হবেন, এবার বলতে ধানের শীষে ভোট দিলে আপনি কাফের হবেন। এতদিন বলতো নৌকায় ভোট দিলে কাফের হবেন, ভোটটা তো এখন বিপুল ধন্যবাদ। আমি একটু ফরিদ ভাইয়ের কথার সূত্র ধরে বলি। আসলে আসল বক্তব্যই হচ্ছে যে জামাত বাংলাদেশে ইলেকশন চায় না একটা কারণেই, যে তারা বেকার হয়ে যাবে এবং তারা এই দেশের রাজনীতিতে নয়। আপনি উপমহাদেশের রাজনৈতিক বিশ্লেষণ যদি দেখেন, জামাতের একদম শুরু থেকে তাদের যে নেতা আবুল আলা আব্দুল মওদুদি, সে কিন্তু ভারতবর্ষের যে ভারতবর্ষ সেইটার বিভক্তি চায়নি, সে অবিভক্ত ভারতবর্ষের পক্ষে ছিল। এবং সে কিন্তু গান্ধীজি যে বলেছিলেন যে ভারতবর্ষের মানে যারা ডিভাইডেশন করতে চায়, যারা ভাগ করতে চায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনে তিনি জিহাদ করবেন। এরপরে যখন ভারতবর্ষ বিভক্ত হয়ে গেল, উনি কিন্তু মানে দিল্লি থেকে চলে গেলেন পাকিস্তানে, লাহোরে। আবার দেখেন ৭১-এর মুক্তিযুদ্ধ একই অবস্থা, যে দেশটা তারা চায়নি সেই দেশের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে এবং দেশ স্বাধীনের পরে আবার কুত্তার মতো তারা সেই দেশে ফিরে এসে রাজনীতি শুরু করেছে। সুতরাং এই জামাত হচ্ছে সুবিধাবাদী ধর্ম ব্যবসায়ী একটি রাজনৈতিক দল, তাদের কোনো চরিত্র নেই। এই যে ফরিদ ভাই বললেন, আমরা গত বছর দেখেছি শেখ হাসিনা দেশ ত্যাগের পর জামাতের নেতারা দুর্গা মন্দিরে যে গীতা পাঠ করেছে, মন্ত্র পাঠ করেছে, পারলে দুর্গা মায়ের মানে পায়ে প্রণাম করে। হ্যাঁ, এবং তারা সেখানে বলেছে, এবারের জামাতের নেতারা আরেক ধাপ উপরে চলে গেছে, তারা বলেছে রোজার আর পূজার এপি ওপি। এই কথা শেখ ফরিদ বললে, এই কথা শাহিদুল হাসান খোকন বললে আমরা হয়ে যাব কি জানেন, কাফের। আমরা কাফের হয়ে যাব। তো আমরা কিন্তু বলতে পারছি না, কিন্তু তারা ভোটের জন্য বলে যাচ্ছে। তারা বলছে যে এই চরমুনাইর পীর যার কথা বললেন ফরিদ ভাই, এই রিসেন্টলি বলেছেন যে কোরআন যা বলবে তাই শুনতে হবে, এমন কোনো নীতি নৈতিকতা নেই, কোরআনের কথাই চলতে হবে, কোরআনই সব, এটা বললে হবে না। এই কথা আপনি বিপুল বলেন, আপনাকে দেশে থাকতে দেবে না, এই কথা আমি বললে তো আমার মতদান কাটা যাবে। শেখ ফরিদ ভাই তো বললে আরো বেশি, কথাই নাই। তো সুতরাং এখানে জামাত ইসলাম হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট, আমি ওদেরকে শুধু বাংলাদেশ বা এই এশিয়ার বলি না, এরা পৃথিবীর নিকৃষ্ট একটি রাজনৈতিক দল। এদের রাজনৈতিক আদর্শ যেমন নেই, এদের কোন রকম মানে কি বলে যে দেশপ্রেম নেই, এরা দেশপ্রেমের জন্য। আপনি তো মানে পাকিস্তান রিটার্ন বলেছে, আমি তো এটা বলি যে আর বললাম না আর কি, ওরা দেশের পিছন মারার জন্য ওরা রেডি থাকে সারা, ওদের চেয়ার মানে পিছন মারার পরিকল্পনা, ওরা দেশের পিছন মারার জন্য ওরা সারাক্ষণ। এবং আমি আরেকটু বলি, এক মিনিট আমাকে সময়। জামাতি ইসলামের এখন বাংলাদেশের আপনার যে প্রশ্ন, পিআর পদ্ধতির নির্বাচন, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোদিন আলোচ্য বিষয়ই না। বাংলা বলছি, উনি ঠিকই বলেছেন যে এনসিপি বলেন, বিএনসিপি বলেন, আমার জাতীয় বাতিজা যারা আছে, এদের চিনবে কে? এদের আবার সে প্রাইভেট টিউশনি করে খাওয়াইতে হবে, এছাড়া তো তাদের উপায় না, আবার সে বাসে চড়তে হবে, মেসে থাকতে হবে, এটা তো তারা জানে। এই হাতি ফাতি গাতি এবি পার্টি টাকলা ব্যারিস্টার ভুয়া ফুয়া, এদের চিনে কে বাংলাদেশের মানুষ? মিডিয়া যদি এদের কভারেজ না দিত, এদের কে চিনে? এদের কালকে যদি মিডিয়া এইভাবে কভারেজ না দেয়, এদেরকে তো রাস্তার কুকুরও এদের চিনবে না। তো এরা তো জানে যে নির্বাচনটা হয়ে গেলেই বিএনপি তো এদের থাবড়ায় এদের গাল গরম করে ফেলবে, এদের গাল কান পট্টি গরম করে দিবে। বিএনপি এদের রাস্তায় নামতে দিবে নাকি? এদের টকশো তো আপনি খুঁজে পাবেন না, আর একটারও খুঁজে পাবেন না। এদের তখন টকশো করে যে প্রত্যেক চ্যানেল থেকে টাকা নেওয়া, এগুলো থাকবে না। এগুলো তারা জানে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। তারা যে শুনেন, এই মুহূর্তে ধরেন বিএনপি, ধরেন যদিও নির্বাচন হবে না, আমরা জানি বিএনপির স্বপ্ন দেখতেছে নির্বাচন হচ্ছে, চালায় ক্ষমতার মসনদে বসে যাবে। ধরে নিলাম ক্ষমতায় আসলো বিএনপি, বিএনপি ক্ষমতা যাবে কোথায়? বিএনপি ক্ষমতা আসলে জামাত যাবে কোথায়? বিএনপি ক্ষমতা আসলে এনসিপি, আমার জাতীয় বাতিজা যারা আছে, বাতিজি, এরা কোথায় যাবে আপনি বলেন? তখন এরা সচিবালয় বলতে পারবে টাকা দেন, নইলে কিন্তু আওয়ামী লীগের দোসরকে মানবো। এখন কিন্তু আওয়ামী লীগ বলে না, আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে কাপি। মানে এখন নয়া সূরা মগি নাজিল হয়েছে, আওয়ামী লীগের দোসর, নতুন সূরা নাজিল হবে ওই মগবাজার জামাতের অফিসে খুব শীঘ্রই, নাম হবে সূরা মগি, সেখানে লেখা আছে তুই আওয়ামী লীগের দোসর।
হইলেই আপনাকে ধরবে, আর আপনাকে ধরার জন্য আর বেশি কিছু দরকার নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো এরা ভয় পাচ্ছে, ওনার কথাই ঠিক, এরা সন্ত্রস্ত। আর মামুনুল হক যেটা বলতেছে, মামুনুল হক জানে সে আফগানিস্তান ঘুরে আসার কারণে তার জেল হইতে পারে, এই ভয়ে সে আর চিৎকার করবে নির্বাচন যাতে না হয়। আপনি শুনেন, পৃথিবীতে যে কোনো দেশে যাবেন আপনার সিলচাপ্পর থাকবে। খোদ মামুনুল বলছে তার পাসপোর্টে সিলচাপ্পর নাই। সে যদি ভিডিও লাইভ না দিত আমরা তো বিশ্বাসই করতাম না সে আফগানিস্তানে গিয়েছে, আমরা করতাম না, কারণ তার পাসপোর্টে সিল নাই। কেন ভাই আপনি একটা দেশে গেলেন পাসপোর্টে সিল নাই? তালমে কুছ তো কালা আয়, তো এগুলো তো ধরা খেয়ে যাবে। আমার জাতীয় ভাতিজারা এখন যদি নির্বাচন হয়ে যায়, জাতীয় ভাতিজারা তো একটা পালাইতে পারবে না এয়ারপোর্ট থেকে। যা যা কামাইতে সব তো পেটে পাড়া দিয়ে পাবলিক বাইর করে নিবে, যে বাবা যা যা কামাইতো দিয়ে তারপরে এয়ারপোর্ট ছাড়ো। যদি কপাল ভালো থাকে এইভাবে যেতে পারবে, না পারলে তো গোবের করে ফেলবে। এই যে যে তাদের ভীতি, এই জন্য তারা সেফ এক্সিট চায়, এই জন্য তারা পিআর পাকিস্তান রিটার্ন করে। আর ভাই যেটা বলতে চাইছিলেন ওটা তো বাদই দিলাম, আসলে ওইটাই ঘটনা। যাই হোক, এই দেশে তারা নির্বাচন হতে দিবে না। নির্বাচন হইলে যারা ম্যাচে থাকতো আর পাশে চলতো, তারা কিভাবে ভাই 100 গাড়ি নিয়ে যাবে? যে ছেলেটা গাড়ি নিয়ে গিয়েছিল সেইখানে তার বাবা ছিল পাকিস্তান আমলের স্পিকার। সে বলেছে যে আমার পক্ষে 2টা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। তার এলাকার ওই কেসকি বান্দির পোলা সুলতান খা হয়ে গেছে, তারা 200 গাড়ি নিয়ে যায়। ব্যাপার, যারা মেসে থাকতো, বাসে চড়তো, লোকাল বাসে, তারা 200 গাড়ি কই থেকে পায় ভাই? তো এগুলোর ভয় তো তাদের আছে। কে এই পাওয়াটা, কে এই সুযোগটা হাতছাড়া করতে চায়? নির্বাচন হইলেই তো আর টিএনও এরা সচিবালয়ে গিয়ে যে মস্তানি করে, নির্বাচন হয়ে গেলে এরা তো থানার গেটের সামনে দাঁড়াইতে পারবে না। থানার গেটে যে পোলাপান থাকে তারা উষ্টা মারবে। কে ভাই নির্বাচন পুলিশটা থাপড়ালেই তো থাকবো। ওই যে পুলিশের যে ফইরা থাকে না, ফইরা লোকাল ফইরা, ও ফইরারা তারা থাপড়াবো। পুলিশের যে লোকাল ফইরা থাকে আর কি, ইনফরমার, তারাই থাপড়াবে। পুলিশ দিলে তাও তো ইজ্জত থাকবে, বলতে পারবে আমার পুলিশে তরাইছে। বুঝেন নাই ব্যাপারটা? তো এরা এই ভয়ে তারা নির্বাচন চাবে না ভাই। নির্বাচনটা হইলেই তো তাদের থলের বিড়াল শেষ, তাদের জাদু সাপের বাক্স শেষ। নির্বাচন হওয়া মানে সাপের খেলা শেষ। সাপের খেলা শেষ হইলে তো কেউ থাকে না। নির্বাচন হওয়া মানে সাপের খেলা শেষ, যার যার ঘরে ফিরে যাইতে হবে। তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। একদম। আরেকটা প্রশ্ন আপনাকে করবো পরে, আমি একটু মামুনুল সম্পর্কে একটু শুনি শাহিদুল হাসান কুকুরের কাছ থেকে। কি সঙ্গে একটা প্রশ্ন করে ফেলি, আমাদের তো সময় কম, এই প্রশ্নটাই আমার মূল প্রশ্ন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রেস সচিব যখনই নির্বাচনের কথা বলেন যে কোনো শক্তি নেই পৃথিবীর বুকে নির্বাচন ঠেকানো, নির্বাচন হবেই হবে। তারপর যখন বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সেরা নির্বাচন হবে, একদম মানে অকল্পনীয় নির্বাচন হবে, এইসব নানা কথা, তখন মানুষের মধ্যে একটা শঙ্কা জাগে কিনা যে আসলে নির্বাচন হচ্ছে না। তিনি কথা বললেই নাকি মানুষ শঙ্কিত হয়ে পড়ে নির্বাচন হচ্ছে না। আপনি কিভাবে মূল্যায়ন করেন প্রেস সচিবের এই বক্তব্য? প্রেস সচিব হচ্ছেন সরকার প্রধানের মুখপাত্র, তিনি তো যা বলবেন সরকার প্রধানেরই বক্তব্য। বিপুল, একটা জিনিস এখানে প্রথমেই বলতে হয় যে এই যে প্রেস সচিব, আপনি নাম বলছেন না কিন্তু তার নামটা তো নিতে হবে। এই যে শফিকুল আলম, তাকে তো সারা বিশ্বের মানুষ এখন জাস্ট ডাস্টবিন শফিক নামে চেনে। এই ডাস্টবিন শফিক নামটি কিন্তু জাতীয় নামকরণ হয়ে গেছে। এবং আমার মনে আছে আমি প্রথম বোধহয় স্ট্যাটাস দিয়েছিলাম যে তাকে মানুষ গণশত্রু হিসাবে জানে, গণশত্রু বলে বাচ্চা ছেলেরা ডাকছিল। এই লোকটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুযোগ সন্ধানী একটি মানুষ। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যতগুলো নাম এসেছে তার মধ্যে সবচেয়ে ঘৃণিত প্রেস সচিব হিসেবে উনি ইতিমধ্যেই স্বীকৃতি পেয়ে গেছে। এবং ওনার একটাই কাজ ইউনূসের তোষামোদী করা, আর কোনো কাজ ওনার নেই। উনি দেশ নিয়ে কিছু বলতে পারেন না, ওনার দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই, ওনার দেশের মিডিয়া নিয়ে কোনো কথা নেই, সাংবাদিকতা নিয়ে কোনো কথা নেই। উনি শুধু দেখবেন যে যখনই ইউনূসের উপরে কোনো আক্রমণ হয় উনি এটা পাল্টা বক্তব্য তৈরি করেন। তো বাংলাদেশে নির্বাচন ঠেকাতে পারবে না, এটা তো উনার বলার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি কি নির্বাচন কমিশনের সচিব? উনি তো প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উনার বক্তব্য থাকবে প্রধান উপদেষ্টা কেন্দ্রিক। উনি তার বাইরে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। উনি কখনো নাহিদকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন, উনি কখনো সার্জিসকে প্রধানমন্ত্রী বানাচ্ছেন, উনি কখনো মামুনুল হককে চুষছেন, উনি কখনো জামাত নেতাকে দেখতে যেয়ে বলছেন যে আপনার মতো পীর আউলিয়া পৃথিবীতে প্রথম দেখলাম। এই যে উনার যে কাজকর্ম, উনার কাজ একটা দালালি করা, উনি সেই দালালিটা করছেন। কিন্তু শফিক নামের এই কুলাঙ্গার, এই আবর্জনা, এই পচা মাল, উনি মূলত মার্কিনদের এজেন্ট এই দেশে। উনি মার্কিন সাম্রাজ্যবাদের, এবং উনি কিন্তু আজকে বাংলাদেশে
যে পীর মাশায়েখদের মাজার ভাঙা হয়েছে, উনি নিজেকে একজন মাজারপন্থী সুফি দর্শনের মানুষ বলতেন এক সময়। আমি জানি, কারণ ব্যক্তিগতভাবে আমি যেহেতু একটা বিদেশি মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ ছিলাম, উনি একটা বিদেশি মিডিয়ায় কাজ করতেন, ওনাকে আমি কাছ থেকে দেখার মাঝে মাঝে সুযোগ হতো নানা প্রোগ্রামে। ওর মধ্যে একটা মিথ্যাবাদী এবং ওর মধ্যে একজন মানে কি বলে যে তুষামতকারী, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া মুশকিল। কারণ আমরা তো দেখেছি যে আমাদের আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে উনি দাঁড়িয়ে ছবি তুলতেন। উনি মাগুরায় যে সাকিব আল হাসানের নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে উনি ছবি তুলে লিখেছেন এই যে পরিবর্তনের ব্যাপার। উনি আওয়ামী লীগের অফিসে যে বঙ্গবন্ধুর প্রশংসা করেছেন। তো একটা মানুষ তার চরিত্র পাল্টে গেল, তার বিরুদ্ধে তো বাংলাদেশ সরকার কোনো কালে কোনো কিছু করেনি। সে তো যদি বলা হয়ে থাকে কোড আনকোড যে স্বৈরাচার আওয়ামী লীগ উনাকে নির্যাতন করেছে, উনি তো সেই কথাটা বলার সুযোগ পান না। উনি একটা বিদেশি সংবাদ সংস্থায় চাকরি করতেন, কখনো ওনার কলমকে বাধাগ্রস্ত করা হচ্ছে তার একটা প্রমাণ তো উনি হাজির করতে পারেন না, যেটা ওনার কাজ ছিল। সেটা কিন্তু উনি করছেন না। উনি যেটা করছেন যে উনি মানুষের চরিত্র হরণ করছেন ব্যক্তিগত পর্যায়ে। এবং উনি কি করছেন, উনি এই জঙ্গিবাদের দালালি করছেন, উনি ইউনূসের দালালি করছেন। সুতরাং উনি যা বলেন এটা মার্কিন এম্বাসির প্রেসক্রিপশন। আমি আপনাকে একটা জিনিস তথ্য দেই যে তার মূলত এখানে তিনি যে গণমাধ্যমটিতে কাজ করতেন এপিতে, সেটাই একটা মোটামুটি বাংলাদেশ বিরোধী সংবাদ মাধ্যম। এবং 1971 সাল থেকে যাবৎকাল বাংলাদেশের পক্ষে এই সংবাদ মাধ্যমটি কোনোদিন ছিল না, এবং তারা মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছে। সেই সংবাদ মাধ্যমের করেসপন্ডেন্ট হিসেবে ওনার সাথে সম্পর্ক ছিল পাকিস্তান এম্বাসি এবং আমেরিকান এম্বাসি। সেই এজেন্ডায় উনি কিন্তু সেই ফিরেই প্রেস সচিব হয়েছেন। সে কারণেই উনি যা করছেন এটা আমেরিকার প্রেসক্রিপশন। আমেরিকা বাংলাদেশে এই মুহূর্তে জামাতের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে, বা এই যে বাচ্চাদের, এই যে ভাতিজাদের কথা বললেন আমাদের ভাই, এই ভাতিজাদের উপর যে ভরসা রেখেছে সেই ভরসা বিএনপির উপরে রাখবে না, এটা বাস্তবতা। বিএনপি এখন বুকার স্বর্গে বাস করছেন। ভাই বললেন যে চালচেলিয়ে ক্ষমতায়, এটি হলো দিবা স্বপ্ন। তারা ক্ষমতায় যাবে এটা ভাববার কোনো কারণ নেই। এটি বাংলাদেশে নির্বাচন যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায়, শফিকরা সেটা করবে। এবং শফিক যখন বলবে যে দেশে নির্বাচন হবে, তখন আপনাকে ধরতে হবে আপনি যেটা বললেন সেটাই বাস্তবতা, দেশে নির্বাচন হবে না। এটি জাস্ট বলা, মানুষের পাবলিক পারসেপশনটা জানা যে আসলে কি চাইছে। ও যখন বাংলাদেশে নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচন হবে, তখন ধরতে হবে যে বাংলাদেশে নির্বাচন হবে না। আর ও যখন বলে যে বাংলাদেশে নির্বাচন হবে, তখন বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো সুযোগ তৈরি হবে না। এটি হচ্ছে কারণ। ও পারসেপশনটা জানতে চায় পাবলিকের, যে আমি এটা বললে জনগণ কি করতে চায়, জনগণ কি বলে। হ্যাঁ, এবং ও মূলত আইএসআই এর একটা এজেন্ট। সে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বলে সেভাবেই ব্রিফ করে। আরেকটা কথা, আর শেষ কথা যেটা, সেটা হলো যে আপনি বলেছেন যে মামুনুল হক। মামুনুল হক হচ্ছে একটা মানে বিকৃত রুচির মানুষ, বিকৃত রুচির মানুষ। কারণ সে ব্যক্তিগতভাবে তার মানে শুধু মামুনুল হক না, এই এদের যতগুলো মৌলানা মৌলবী এখন এই ইউনূসের পিছনে লাগছে। আচ্ছা ভাই, একটা জিনিস আমাকে বলেন তো, এই ডক্টর ইউনূস কবে ধর্মের খাতায় নাম লেখালেন? সে কবে মুসলমান হলেন? সে কিসের মুসলমান? তাকে ব্যক্তিগতভাবে একদিন একটা এরকম আপনার একটা টক শোতে এনে একটু মানে ইসলামের 2-3টা বিধান জিজ্ঞেস করেন তো সে পারে কিনা। সে তো মুসলমানই না। একজন অমুসলিমের পিছনে যার নেতৃত্ব মেনে তারা চলছে, তারা কিসের মুসলমান? তারা কিসের মুসলমান? ইউনূস নিচে তার বইতে, ইউনূস তার নিজের বইতে লিখেছে যে রেড ওয়াইন আর পক খেতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। তো যে পক খেয়ে ফেলেছে, রেড ওয়াইন খেয়ে ফেলেছে, সে তো মুসলমান নেই। তার পিছনে তারা নামাজ পড়ছে জাতীয় ইয়েতে। তো এই যে দাঁড়া, এই শুধুমাত্র আপনার এই তার বাবা থেকে শুরু করে, তার বাবা থেকে শুরু করে চার অত অনুসারীরা, এই দেখেন এই হেফাজত ইসলামের কত চরিত্র বিপুল। এই এক হেফাজত ইসলামের কতগুলো চরিত্র আপনি দেখেন। আমরা কেন ওর কথা কেন বিশ্বাস করবো? কারণ ওরা যাহা বলে তাহা করে না, যাহা করে তাহা বলে না। এটা হলো মুনাফেকের চিহ্ন। এদের এমনিতে মুনাফেক, তার মধ্যে জামাত হেফাজতের সাথে গাইতে পিরিতে ডাবল মুনাফেক হবে, এটাই স্বাভাবিক। সুতরাং তাদের কথা আমরা কেন ভরসা করব? কেন নির্বাচন দিলেই তারা বেকার ডাস্টবিন শ্রমিকের চাকরি থাকবে, অর্থ যায় আবার কেরানিগিরি করে খাইতে হবে, অর্থ সাংবাদিকতা কপালে আর কোনোদিন জুটবে না। পৃথিবীর বাংলাদেশের কোন সংবাদপত্র আর জীবনে কোনোদিন আর তারা দায়িত্ব দিবে না, এটা আমরা জানি।
সুতরাং সে তো বেকার হয়ে যাবে। তো এই ডক্টর ইউনূস থেকে শুরু করে আমার জাতীয় ভাতিজা যারা আছে, আসিফ নাহিদ কি নামগুলো, এত ভাতিজা আমার নাম মনে থাকে না আর কি, কারণ পোলাপান বেশি থাকলেই নাম মনে হয় না, সাথে আছে ভাতিজা। তো এই জাতীয় ভাতিজারা তো বেকার হয়ে যাবে, ডাস্টবিন শ্রমিক বেকার হয়ে যাবে, তাই তারা নির্বাচন ওগুলো মুখে মুখে বলে। আমাদের জামালপুরের ভাষায় কথা আছে, নটি মাগির ভাইল রান্ধে মুরগি কয় ডাইল। আসলে করবো একটা বলবো একটা, এই জন্য বারবার ওর জিজ্ঞেস করছে কি নির্বাচন কবে হবে। ডক্টর ওই ডাস্টবিন শ্রমিকের কি আপনি জিজ্ঞাসছেন নির্বাচন কবে হবে? আমি জিজ্ঞাসি, আমরা ওরা জিজ্ঞাসা কেন? নির্বাচন কমিশনার সেটা বলবে, ডক্টর ইউনূস সেটা বলবে, বা তথাকথিত এই যে আমাদের জাতীয় আপা আছে তারা ফরিদ আক্তার বলবে, আমাদের জাতীয় ম্যাডাম আছে এই কি আর নাম বন্যা আপা বলবে, রেজন আপা বলবে। সে কেন একটা কথা বলে? আপনার কামলার মুখ থেকে তো আমি আপনার ভাষণ শুনবো না, আমি বিপুল সাহেবের কথা বিপুল সাহেবের মুখ থেকে শুনবো, অথবা তার ভাতিজা অথবা তার পোলা নয় কন্যা নয় অন্তত জামাই এসে বলবে। কিন্তু কথা বলে আপনার বাড়ির দারোয়ান, আপনার বাড়ির সিকিউরিটি গার্ড, আপনার বাড়ির পিয়ন, তাইলে তো আমি আপনার কথা বিশ্বাস করতে পারবো না। তালমে কুচ কালা হায়।